আসসালামু আলাইকুম। সবার জন্য আরবি শিক্ষা নামক অনলাইন কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম। আজকের আমাদের টপিক হচ্ছে আল মাউসুফ ওয়াস সিফা, গুণান্বিত বিশেষ্য ও বিশেষণ। মাউসুফ যে শব্দের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বর্ণনা করা হয় তাকে মাউসুফ বা গুণবাচক বিশেষ্য বলে। আবার দেখো, যে শব্দের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বর্ণনা করা হয় তাকে মাউসুফ বা গুণবাচক বিশেষ্য বলে। উদাহরণ আমরা দিচ্ছি, তার আগে সিফাত কাকে বলে জেনে নিতে হবে। সিফাত যে শব্দ দ্বারা মাউসুফের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বর্ণনা করা হয় তাকে সিফাত বা বিশেষণ বলে। এখানে দেখো, ওয়ালাদুন সলিহুন, একটি সৎ বালক। তো এখানে প্রথমে মৌসুফের সংজ্ঞা পড়লাম, যে শব্দের দোষ, গুণ বর্ণনা করা হয় সেটা মৌসুফ। তো এখানে ওয়ালাদুন মানে একটি বালকের, এখানে গুণ বর্ণনা করা হচ্ছে, কোনো জায়গায় দোষ হতে পারে। তো উদাহরণটা দেখো, এখানে গুণ বর্ণনা করা হচ্ছে, সলেহান শব্দটি গুণ, সৎ। তো এখানে ওয়ালাদুন শব্দটি হচ্ছে মৌসুফ, কারণ এই ওয়ালাদুনেরই গুণ বর্ণনা করা হচ্ছে। আমরা এখানে জেনেছি যে শব্দের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বর্ণনা করা হবে সেটাই হচ্ছে মৌসুফ, বা যার দোষ, গুণ বর্ণনা করা হবে সেটা মৌসুফ। তো এখানে দেখো, এর দোষ, গুণ বর্ণনা করা হচ্ছে। আর এখানে জানলাম যে শব্দ দ্বারা মৌসুফের দোষ, গুণ ইত্যাদি অবস্থা বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। তো এই মৌসুফ এর দোষ, গুণ বর্ণনা করছে কোনটা শব্দ দিয়ে, যে ও সৎ নাকি অসৎ সেটা এখানে বর্ণনা করছি এই শব্দটা দিয়ে। অতএব এটা মৌসুফ, ওয়ালাদুন শব্দটি মৌসুফ, আর সলিহুন শব্দটি সিফাত। মৌসুফ আর এটা হচ্ছে সিফাত। মনে রেখো, মৌসুফ সাধারণত আগে বসে আর সিফাত পরে বসে। প্রায় সর্বদাই মৌসুফ আগে, সিফাত পরে বসে। আশা করছি মৌসুফ সিফাত বুঝতে কারো অসুবিধা নেই। এবার এই সিফাত দুই ধরনের হয়, সিফাতে হাকিকি বা হাকিকিয়া আর সিফাতে স্বাভাবিকিয়া। সিফাতে হাকিকিয়া কাকে বলে? যে সিফাত তার পূর্ববর্তী ইসিম এর দোষ, গুণ, অবস্থা সরাসরি বর্ণনা করে তাকে সিফাতে হাকিকিয়া বলে। সাবিয়ুন, যাকিয়ুন, যেটা এর আগে উদাহরণ দিলাম সেটা হচ্ছে সিফাতে হাকিকিয়ার উদাহরণ। একটি মেধাবী বালক বলা হচ্ছে যে সিফাত তার পূর্ববর্তী ইসিমের দোষ, গুণ, অবস্থা সরাসরি বর্ণনা করে, এটা একটা সিফাত। তো এই সিফাতটা সরাসরি তার পূর্ববর্তী ইসিমের দোষ, গুণ বর্ণনা করছে বালকের, সাবিয়ুনের, তাই এটি সিফাতে হাকিকিয়া। সিফাতে স্বাভাবিয়া কি? সিফাতে স্বাভাবিয়া আমরা পরে জানবো, ওটা একটু জটিল বিষয়। একসাথে যদি দুটো বিষয় পড়াই তাহলে সবগুলোই গুলিয়ে যাবে। সেই জন্য আমরা এখানে এটা আলোচনা করছি না। ওটা তাবে মাতবু যখন পড়াবো তখন ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওটা একটু জটিল বিষয় এবং ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্য বটে। মৌসুফ ও সিফাতের মধ্যে আমরা এতক্ষণ মৌসুফ আর সিফাত কি একটু সংজ্ঞা জানলাম, এটা উদাহরণ দিলাম। এবার এগুলোর মধ্যে কিছু নিয়ম নীতি আছে, কায়দা আছে, যেগুলো আমাদেরকে জানতেই হবে মৌসুফ সিফাতের বাক্য গঠন করতে অথবা মৌসুফ সিফাত কোনগুলো চিনতে। মৌসুফ সিফাতের মধ্যে নিম্নোক্ত চারটি বিষয়ে সামঞ্জস্য থাকতেই হবে: আদাদ, হারকাত, জিন্স, মারিফা, নাকেরা। যে কোনো চারটি বিষয়ের মধ্যে আবার এগুলো প্রত্যেকটার ভাগ আছে। দেখো, এগুলোর প্রত্যেকটার ভাগ আছে। আদাদ তোমরা জানো, ওয়াহেদ, তাসনিয়া, জামা। আদাদ তিন প্রকার, বচন তিন প্রকার জানো। যারা জানো না তাদের বলবো যে এ মারিফা, নাকেরা কি, মুযাক্কার, মুআন্নাস কি, এত ছোট বিষয়গুলো যারা জানো না তারাকে বলো, কেন বসে আছো? আমরা এখানে কোচিং সেন্টার খুলেছি আর বলেছি যে বেতন মাত্র 50 টাকা, যদি ওটাও দিতে না পারো তাহলে ফ্রিতে পড়াবো, তাহলে কেন বসে আছো না পড়ে? আমাদের ইউটিউব ডেসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে,
ফেসবুক কমেন্ট বক্সে ওখানেও ইউটিউব লিঙ্ক অথবা মোবাইল নম্বরও দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ সেট করা আছে, তোমরা সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মৌসুফ ও সিফাতের মধ্যে নিম্নোক্ত 4টি বিষয়ে সামঞ্জস্যতা থাকতেই হবে। একটা হচ্ছে আদাদ, ওয়াহিদ, তাসনিয়া, জামা, মানে আদাদের এগুলো আবার 3টি ভাগ, হারকাত, জের জবর পেশ, এরও 3টি ভাগ, জিন্স, মুযাক্কার মুআন্নাস, এরও 3টি ভাগ, মারিফা নাকেরা, মারিফা নাকেরা তো 2টো। তাহলে অনেক বইয়ে দেখবে তোমরা 10টি বিষয়ে সামঞ্জস্য থাকতে হয়, তবে একসাথে 4টি বিষয়ে সামঞ্জস্য থাকতে হয়, এভাবে লেখা আছে। আমি এটা সহজ করার জন্য 4টি বিষয় লিখেছি, আর এর সাথে সংশ্লিষ্ট বিষয় তো থাকবেই, ঘুরে একই কথা 10টি হচ্ছে। তো দেখো এই যে এখানে 3টি, এখানে 3টি, এখানে 2টি, আর এখানে 2টি, 10টি হয়ে গেল। তো এক কথায় মৌসুফ সিফাতের মধ্যে 4টি দিক দিয়ে মিল থাকতে হবে। একটা উদাহরণ দিই, বুঝতে ভালো পারবে। কলামুন জাদিদুন, আমি ওই উদাহরণটাই দিচ্ছি এখানে। কলামুন জাদিদুন। তো প্রথমে আমরা আদাদ দিয়ে আগে মিলিয়ে দেখব। এখানে কোনো জের জবর পেশ আমি এখন দিলাম না, আগে আদাদগতভাবে ঠিক আছে কিনা দেখব বাক্যটাকে। যদি ঠিক থাকে তাহলে ভাববো যে মৌসুফ সিফাতের একটা শর্ত মিলল। 4টা শর্ত মিলাতে হবে প্রত্যেকটা বাক্য, এগুলো কিন্তু অসম্পূর্ণ বাক্য বলছি, ভুল ভেবে না আবার। 4টা দিক দিয়ে মিল থাকতে হবে, তার মধ্যে প্রথমটাকে আমরা মিলাচ্ছি। কলামুন, কলামুন শব্দটি এক বচন, ওয়াহেদ, তাহলে এটা ওয়াহেদ এক বচন। জাদিদুন এটাও এক বচন, তাহলে আদাতগতভাবে এর সামঞ্জস্যতা আছে। এটা যদি তাসনিয়া হতো আর এটা তাসনিয়া হতো তাহলে আদাতগতভাবে সামঞ্জস্য থাকতো। এরা যদি তাসনিয়া হতো আর এটা ওয়াহেদ হয়ে যেত তাহলে সামঞ্জস্য থাকতো না, তাহলে আদাতগতভাবে সামঞ্জস্য থাকতো না। কিন্তু এখানে সামঞ্জস্য আছে, আমরা যে উদাহরণটা দিচ্ছি সেই উদাহরণটাতে সামঞ্জস্য বা মিল আছে, মিল একই রকম হবে। তো মিল আছে মানে এটা পেয়ে গেলাম। এবার আদাত তো পেয়ে গেলাম, এবার হারকাত মিলাই। এখানে কলামুন আমরা জানি যে কোনো শব্দের পূর্বে যদি কোনো আমেল না থাকে, কোনো ইসিম বা ফেইলের পূর্বে যদি আমেল না থাকে তাহলে সেগুলো সাধারণত পেশযুক্তই হয়। তাহলে এখানে কিছু যেহেতু নেই, তো এটা পেশযুক্ত, মানে জের জাবার প্রদানকারী কোনো ইসিম ফেইল হারফগুলোকে আমেল বলে। তো ওই আমেল তো এখানে নেই, কিচ্ছু নেই এগুলো, তাহলে এটা কলামুন শব্দটি পেশযুক্ত করলাম, আর এটা নাকেরা যেহেতু সেই জন্য তানবিন হয়েছে কলামুন। এবার এটাও মৌসুফ যেটা হবে জাদিদুনে সেটাও হবে, সিফাতে সেটাই হতে হবে, হয়েছে। এই যে উদাহরণটা দিয়েছি আমরা ওটাকেই ব্যাখ্যা করছি এখানে। তাহলে এটাও পেলাম, কারণ এটাও পেশযুক্ত, এটাও পেশযুক্ত। হ্যাঁ, এবার লিঙ্গগতভাবে মিলিয়ে দেখব। দেখো এটা মুযাক্কার আছে, কালামুন শব্দটি মুযাক্কার, জাদিদুন শব্দটিও মুযাক্কার আছে। তাহলে মুযাক্কার মিল আছে, মানে এখানেও মিল পেলাম। মারিফা নাকেরা, এটা দেখো নাকেরা আছে, কালামুন আলিফ লাম নেই, তানবিন আছে, তানবিন থাকলে নাকেরাই হয়। তো নাকেরা, এটাও নাকেরা, এটাও নাকেরা, তাহলে এখানেও মিল আছে। দেখো 4টা দিক দিয়েই আমরা সামঞ্জস্যতা পেলাম। এবার এটাকে যদি এই জাদিদুনটাকে জাদিদানে করে দিতাম, কালামুন জাদিদানে করে দিতাম, তাহলে এটা মৌসুফ সিফাত হতো না। এর কারণ হচ্ছে যে এটা এক বচন ওয়াহেদ আর এটা হয়ে যেত দ্বিবচন, তাহলে তো হবে না। এটা ওয়াহেদ হলে এটা ওয়াহেদ হতে হবে, আদাতগতভাবে মিল থাকতে হবে, মিল থাকবে
কোন দিক দিয়ে? ওয়াহেদ তাসনিয়া জামা, যদি ওটা ওয়াহেদ হয় এটা ওয়াহেদ হবে, এটা তাসনিয়া হলে এটাও তাসনিয়া, এটা জামা হলে এটাও জামা। এটা এটা হচ্ছে নিয়ম। তাহলে এটা হবে না, এটা আমাদেরকে মুছে দিতে হবে। এইভাবে মৌসুফ সিফাত হয় না, মৌসুফ সিফাতের মিল থাকতে হয়। তাহলে কালামুন জাদিদুন সঠিকটা করতে হলে ওয়াহেদ আছে মানে এটাকে ওয়াহেদ করতে হবে। ঠিক একই ক্ষেত্রে জের জাবার পেশ যদি এটা কালামুন আর এটা জাদিদিন হয়ে যেত তাহলে হতো না, তাহলে কিন্তু হতো না, তাহলে এটা হতো না, বাদ হয়ে যেত, মৌসুফ সিফাত হতো না, অন্য কিছু হতো, অথবা বাক্যই হতো না। যাই হোক, আমরা এখানে শুধু মৌসুফ সিফাত আলোচনা করছি, অন্য কি হতো হতো না ওটা আমাদের প্রসঙ্গ নয়। এবার আসি লিঙ্গগতভাবে। কালামুন শব্দটি এটি কিন্তু মুযাক্কার, তাহলে এটা যদি মুযাক্কার হয় তাহলে সিফাতটাকে মুযাক্কার আনতে হবে। সিফাতটাকে আমরা এখানে মুযাক্কার এনেছি জাদিদুন, এটা জাদিদুন না এনে যদি জাদিদাতুন করে দিতাম তাহলে কিন্তু বাক্য গঠন হতো না, তথা মৌসুফ সিফাত হতো না, ভুল হয়ে যেত। কারণ এখানে লিঙ্গগতভাবে মিল থাকতো না, কারণ এটা মুযাক্কার এটা মুয়ান্নাস, যে কোনো একটাতে মিল থাকবে। এই যে ভাগ করেছি তো, এখানে 3টে ভাগ, এখানে 3টে ভাগ, এখানে 2টো ভাগ, এগুলোর যে কোনো একটাতে মিল থাকবে, 3টাতেই নয়। একটা বাক্য একসাথে ওয়াহেদ তাসনিয়া জামা হতে পারে? হতে পারে না, হয় ওয়াহেদ হবে নাহি তাসনিয়া হবে নাহি জামা হবে। তো ওয়াহেদ যদি হয় এটা ওয়াহেদ, এটা তাসনিয়া হয় এটাও তাসনিয়া, এটা জামা হয় তো এটাও জামা, একই কেস 4টাই ক্ষেত্রে। তাহলে আশা করছি তোমরা এই 4টা শর্তের কথাও বুঝতে পেরেছো এবং সব কিছু এখান থেকে বুঝতে পেরেছ। এবার কথা হচ্ছে যে এগুলো প্রত্যেকটা বাক্যকে এত মিলা যায়? দেখো, প্রথমে কয়েকদিন, প্রথম কিছুদিন তোমাকে এগুলো একদম মুখস্থ করে নিতে হবে। কখনো যদি ভুলে যাও যে 4টা বিষয় কি কি ছিল, মোতাবাকাত থাকতে হবে বা সামঞ্জস্য থাকতে হবে। তো কি কি ছিল এটা যদি ভুলে যাও তাহলে বই খুলে দেখে নিলে, খাতায় লিখে রাখলে, খাতা খুলে দেখে নিলে, দেখে নিয়ে তোমাকে মিলাতে হবে, কিছুদিন মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে মিলিয়ে পড়ার পর এক সময় এমন হবে যে ও এটা মৌসুফ সিফাতের উদাহরণ। আমি এক সময় এরকম করতাম, এখন মৌসুফ সিফাতের কোনো উদাহরণ সামনে পড়লে এটা মৌসুফ সিফাত, ভাবতে হয় না, দেখতে হয় না, মিলাতে হয় না, ও মৌসুফ সিফাত। এটা তোমাদের হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, কিছুদিন এরকম মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করতে হবে। এবার আসি ব্যতিক্রম। গ্রামারের সমস্যা হচ্ছে সব থেকে ব্যতিক্রমগুলোতেই, ব্যতিক্রমই মনে রাখতে হবে, সব থেকে ভালো হবে আরও। মনুষ্য প্রজাতি বোঝায় এমন ইসিম ছাড়া অন্যান্য যাবতীয় ইসিম এর জামাকে ওয়াহিদ মুআন্নাস রূপে গণ্য করা হয়, সেহেতু ওই সকল জামায়ের সিফাতগুলো ওয়াহিদ মুআন্নাস হবে। কথাটা আবার বুঝো। মনুষ্য প্রজাতি বলতে মানুষ বোঝায় এমন ইসিম, যে ইসিম দ্বারা মানুষ বোঝায়, পুরুষ মহিলা ইত্যাদি ইত্যাদি। তো যে ইসিম দ্বারা মানুষ বোঝায় এই ইসিমগুলো ছাড়া অন্য যাবতীয় ইসিম, জীবজন্তু বোঝাতে পারে, ঘর বাড়ি বোঝাতে পারে, এক কথায় জড়বস্তু বোঝাতে পারে, যাই বোঝাক না কেন, অন্য কিছু বোঝায়, অর্থাৎ মানুষ ছাড়া অন্য কিছু বোঝায় এমন ইসিমগুলোর জামাগুলোকে ওয়াহিদ মুআন্নাস রূপে গণ্য করা হয়। সেই জন্য সিফাতটিও তাহলে ওয়াহিদ মুআন্নাস হবে। মৌসুফটি যখন গায়ের জাবিলকুলের জামা হবে, তথা এখানে তোমরা আরবিটা এরকম টার্ম পড়ে আছো সবাই, যারা আরবিতে পড়েছো, জাবিলকুল আর গায়ের জাবিলকুল এরকম ব্যাপার পড়েছো। আমি এখানে এটা সহজ করতে মনুষ্য প্রজাতি মানে মানুষ বোঝায় এমন ইসিমগুলো ছাড়া যে কোনো ইসিম, সেই ইসিমগুলো জামা হলেই ওয়াহিদ মুআন্নাস হবে। তো মৌসুফটি যদি ওয়াহিদ মুআন্নাস হয় তাহলে সিফাতটি ওয়াহিদ মুআন্নাস হতে হবে। দেখো, কুতুবুন শব্দটি ওয়াহিদ মুআন্নাস, তাহলে কারণ এটা হচ্ছে জামা, কুতুবুন শব্দটি জামা। কুতুবুন শব্দটি কিতাবুনের জামা।
কুতুবুন শব্দটি কিতাবুনের জামা, আমরা কুতুবুন লিখলাম এখানে। তো এটা যদি ওয়াহেদ মুয়ান্নাস হয় তাহলে একটু আগে নিয়ম পড়লাম যে আদাতগতভাবে মিল থাকতে হবে। এটা জামা হওয়ার কারণে, মানে গায়রজাবিলুকুলের জামা বা মানুষ বোঝায় না এমন অন্য কোনো শব্দের জামা হয়ে যাওয়ার কারণে এটা ওয়াহেদ মুয়ান্নাস হয়ে গেছে নিয়ম ব্যাকরণের। তো ওয়াহেদ মুয়ান্নাস যখন হয়ে গেছে তাহলে সিফাতটাকেও ওয়াহেদ মুয়ান্নাস আনতে হবে। তো জাদিদুনের সিফাত জাদিদাতুন হয়, তাই জাদিদাতুন আনা হয়েছে। মানে এটাও হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস, এটাও হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস। বলে স্যার এটা তো জামা, এটা কী করে ওয়াহেদ হলো? তো একটু আগে বললাম যে কোন মানুষ বোঝায় এমন ইসিম ছাড়া, ওই ইসিমগুলো বাদ দিয়ে বাকি যত ইসিম আছে সেই ইসিমগুলোর জামাকে ওয়াহেদ মুয়ান্নাস রূপে ধরা হয়, এটা নিয়ম ব্যাকরণের। তো সেই জন্য এটা ওয়াহেদ মুয়ান্নাস হয়েছে নিয়ম যেহেতু, আর এটা ওয়াহেদ মুয়ান্নাস, মৌসুফ ওয়াহেদ মুয়ান্নাস হলে এটা ওয়াহেদ মুয়ান্নাস হতেই হবে, বাকি নিয়মগুলো ঠিক থাকবে। দেখো তানবিন ঠিক আছে, তানবিন ঠিক আছে। এখানে মুযাক্কার মুয়ান্নাস তথা জিন্স এবং আদাতগত ইটি এখানে ব্যতিক্রম হয়েছে। আদাদ এবং জিন্সগত ব্যাপারটা এখানে শুধু ব্যতিক্রম হয়েছে। যাই হোক, আগে ওটা মুখস্থ করবে, ভালোভাবে ওটা বুঝে নেবে, বোঝার পরে এটা ব্যতিক্রমটা বুঝবার চেষ্টা করবে। দেখো কুতুবুন এটা যেমন জামা, সাথে সাথে মুযাক্কার, জামা মুযাক্কার, কিন্তু জামা যেহেতু মানুষ বোঝায় না অন্য কিছুকে বোঝাচ্ছে, সেজন্য এটা ওয়াহেদ মুয়ান্নাস হিসেবে গণ্য হচ্ছে। ওয়াহেদ একটু আগে বললাম, ওটা আবার বলে দিচ্ছি আর কি, মুয়ান্নাস হিসেবে গণ্য হচ্ছে। এটা জামা মুযাক্কার হলেও এটা ওয়াহেদ মুয়ান্নাস হিসেবে গণ্য হচ্ছে। আর এটা ওয়াহেদ মুয়ান্নাস হিসেবে গণ্য হয়েছে বলেই এই জাদিদুনটাকে আমরা ওয়াহেদ মুয়ান্নাস সরাসরি করে দিয়েছি। আমরা এই ক্লাসে এতটুকুন পড়ালাম। আসসালামু আলাইকুম।